আপনি জানেন, তথ্যই শক্তি। রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি বিশ্বজুড়ে প্রতিনিয়ত ঘটে চলেছে নানা ঘটনা। তাই বিশ্বজুড়ে প্রতি মুহূর্তের বর্ণনায় চলমান গুরুত্বপূর্ণ ঘটনার বিশ্লেষণ আর সবশেষ তথ্য নিয়ে বিশ্বদৃষ্টি খুলে দিতে আপনার সাথে ডিবিসি ওয়ার্ল্ডের পর্দায় আছি সোনিয়া আফরিন নিশিতা। শুরুতেই জেনে নেই প্রধান শিরোনাম। গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘে আন্তর্জাতিক বাহিনী গঠনে মার্কিন খসড়া প্রস্তাব পাশ, প্রত্যাখ্যান হামাসের। ফ্রান্সে ইউক্রেন ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি। ইউক্রেন পাচ্ছে 100টি রাফাল F4 যুদ্ধ বিমান সহ বিভিন্ন প্রতিরক্ষা প্রযুক্তি। মার্কিন শুল্কে টালমাটাল জাপানের অর্থনীতি। রপ্তানিতে ধস, 3 মাসে কমেছে জাপানের প্রবৃদ্ধি। পরিস্থিতি দীর্ঘমেয়াদী নয় বলছে টোকিও। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো খবরের বিস্তারিত। গাজায় যুদ্ধবিরতির পর স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় নতুন উদ্যোগে সমর্থন দিয়েছে জাতিসংঘ। নিরাপত্তা পরিষদে পাশ হয়েছে ডোনাল্ড ট্রাম্পের 20 দফা গাজা পরিকল্পনা। এই পরিকল্পনা অনুযায়ী ফিলিস্তিনি ভূখণ্ডে মোতায়েন করা হবে একটি আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী। তবে তা মানতে রাজি নয় হামাস। গাজা যুদ্ধবন্ধে 20 দফা পরিকল্পনা ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার পরিকল্পনা অনুযায়ী গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের পর আরব দেশগুলোর নেতৃত্বে একটি অস্থায়ী আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী ISF নিরাপত্তার দায়িত্ব নেবে। স্থানীয় সময় সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ নিয়ে ভোটাভুটি হয়। এতে 15টি দেশের পরিষদের প্রস্তাবটির পক্ষে পড়ে 13টি ভোট। তবে রাশিয়া ও চীন বিরত থাকে। এই বাহিনীতে অবদান রাখতে কয়েকটি দেশ আগ্রহ দেখিয়েছে জানিয়ে যুক্তরাষ্ট্র বলছে, এ পরিকল্পনার ফলে শান্তিতে বাস করতে পারবেন ফিলিস্তিনিরা। স্থিতিশীল গাজার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই প্রস্তাব খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে ফিলিস্তিনিরা সন্ত্রাসী শাসন ও সহিংসতামুক্ত জীবনযাপন করতে পারবে। শান্তি প্রচেষ্টায় ট্রাম্পের উদ্যোগকে স্বাগত জানালেও আলজেরিয়া জানিয়েছে, ফিলিস্তিনে ন্যায় বিচার ছাড়া স্থায়ী শান্তি সম্ভব নয়। রাশিয়া ও চীনের অভিযোগ, প্রস্তাবে শান্তি বোর্ড ও ISF-এর কার্যক্রম সম্পর্কে বিস্তারিত নেই। পরিকল্পনা অনুমোদনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিয়ে এটিকে বিশ্বের জন্য ঐতিহাসিক জয় বলে মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। কূটনীতিকরা বলছেন, আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের মাধ্যমে গাজা পুনর্গঠন ও ভবিষ্যৎ নেতৃত্বের ভিত্তি তৈরি করবে। তবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস এ প্রস্তাবকে প্রত্যাখ্যান করে জানিয়েছে, তারা তাদের ভূখণ্ডে বিদেশি বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত মেনে নেবে না। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর সাম্প্রতিক সহিংসতার ঘটনায় অভিযুক্ত ইসরায়েলিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রিসভা ডাকার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, দোষীদের বিচারের আওতায় আনতেই মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকবেন। এদিনই বেতলেহেমের কাছে জাবায় ইসরায়েলি ফিলিস্তিনিদের বাড়িঘর ও যানবাহনে আগুন ধরিয়ে দেয়। এর আগে সাইড এলাকায়ও একই ধরনের হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা। পশ্চিম তীরে সহিংসতা নিয়ন্ত্রণে আন্তর্জাতিক মহলের চাপ বাড়ছে ইসরায়েলের উপর। এমন প্রেক্ষাপটে বিষয়টি মোকাবেলায় নেতানিয়াহুর এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ফ্রান্সের সঙ্গে এক ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তিতে ইউক্রেন পাবে অত্যাধুনিক 100টি রাফাল F4 যুদ্ধ বিমান, পাশাপাশি উন্নত মানের রাডার, 8টি আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম এবং বিভিন্ন ধরনের প্রতিরক্ষা প্রযুক্তিও পাবে ইউক্রেন। তবে আগামী বছর থেকে কার্যকর হওয়া এই চুক্তি স্থায়ী হবে 10 বছর। মূলত ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রিসভা বাড়াতে দেশটিতে উন্নত মানের রাফাল যুদ্ধ বিমান সরবরাহ করার পরিকল্পনা করেছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। স্থানীয় সময়ে সোমবার প্যারিসের কাছে ডিলাকুবলে সামরিক ঘাঁটিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আগমনের পর দু দেশ একটি চুক্তিতে সই করে। চুক্তি অনুযায়ী 2035 সালের মধ্যে সব রাফাল F4 যুদ্ধ বিমান ইউক্রেনের হাতে পৌঁছাবে। এদিকে এই চুক্তিকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন জেলেনস্কি। তার ভাষায় এটি শুধুই অস্ত্র সরবরাহ নয়, বরং ইউক্রেনের মানুষের জীবন রক্ষার প্রতিশ্রুতি। বড় অর্থনৈতিক ধাক্কা লেগেছে জাপানে।
মার্কিন শুল্কের কারণে ধস নেমেছে রপ্তানিতে, কমেছে অভ্যন্তরীণ বাজারের গতি। এতে গত ৩ মাসে কমেছে প্রবৃদ্ধি। যদিও জাপান সরকার বলছে এই পরিস্থিতি দীর্ঘমেয়াদী নয়, আগামী বছর থেকে পুনরুদ্ধারের আশা তাদের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির কারণে অর্থনীতির নিম্নমুখী প্রভাব দেখছে বিশ্বের নানা দেশ। এবার এ ধাক্কার মুখে জাপান। গত ১.৫ বছরে অর্থনীতির টালমাটাল পরিস্থিতির কোনো ছাপ না পড়লেও গেল ৩ মাসে জাপান দেখছে ভিন্ন রূপ। জাপানের সরকারি সবশেষ পরিসংখ্যান বলছে, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশের জিডিপি কমেছে ১.৮%। বিশ্লেষকদের মতে এই ধসের বড় কারণ রপ্তানিতে পতন। বিশেষ করে যুক্তরাষ্ট্রের নতুন করে শুল্ক আরোপে বড় আঘাত এসেছে অটোমেটিভ সহ কয়েকটি প্রধান খাতে। শুধু রপ্তানি নয়, প্রভাব পড়েছে জাপানের অভ্যন্তরীণ বাজারেও। আবাসন খাতে কমেছে বিনিয়োগ, প্রায় স্থির ভোক্তা ব্যয়, আর এটিকে জনগণের ব্যয় সংকোচনের সুস্পষ্ট ইঙ্গিত বলছেন অর্থনীতিবিদরা। তবে জাপান সরকারের ভাষ্য, এটি কোনো দীর্ঘমেয়াদী মন্দার সংকেত নয়, বরং আর্থিক পরিস্থিতিকে সতর্কভাবে পর্যবেক্ষণ চালাচ্ছে সরকার। ফলে আগামী বছর থেকেই পুনরুদ্ধারের সম্ভাবনা দেখছেন জাপানের নীতি নির্ধারকরা। তবে শুল্কের চাপ ও দুর্বল চাহিদা অব্যাহত থাকলে জাপানের অর্থনীতি পুনরুদ্ধারে আরও সময় লাগতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। কোনো প্রেক্ষাপটেই মৃত্যুদণ্ড সমর্থনযোগ্য নয়। মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ে এমন প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়। আর রায় ন্যায়সঙ্গত হয়নি মন্তব্য করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, মৃত্যুদণ্ডের বিধানে মানবাধিকার লঙ্ঘন আরও বেড়ে যায়। এদিকে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের মতে এ রায়ের উল্লেখযোগ্য রাজনৈতিক প্রভাব রয়েছে। এর ফলে শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের সম্ভাবনা খুব ক্ষীণ হয়েছে বলে মনে করে তারা। গেল বছরের জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকে দেওয়া হয়েছে ৫ বছরের কারাদণ্ড। এর রায়ে প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের মুখপাত্র রাবিনা সামদাসানি জানান, এটি গণঅভ্যুত্থানে দমন পীড়নের শিকার ব্যক্তিদের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। তবে তারা কোনো পরিস্থিতিতে মৃত্যুদণ্ডকে সমর্থন করেন না। মৃত্যুদণ্ডের রায় আমরা দুঃখ প্রকাশ করছি, যা কোনো প্রেক্ষাপটেই আমরা সমর্থন করি না। আমরা এই মামলার বিচার কাজ সরাসরি পর্যবেক্ষণ করিনি, তবে আন্তর্জাতিক মান ও ন্যায় বিচার নিশ্চিতের কথা বলে আসছি। আর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক আশা করেন, সত্য প্রকাশ ও ন্যায় বিচারের মাধ্যমে পুনরুদ্ধারের পথে এগিয়ে যাবে বাংলাদেশ। তিনি মনে করেন, আন্তর্জাতিক মানদণ্ড মেনে নিরাপত্তা খাতে অর্থবহ সংস্কার থাকা উচিত, যাতে এ ধরনের লঙ্ঘন ও নির্যাতনের পুনরাবৃত্তি না ঘটে। এদিকে রায়ের প্রতিক্রিয়ায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, ন্যায় বিচার প্রক্রিয়ায় মৃত্যুদণ্ডের কোনো স্থান নেই। এই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটির মহাপরিচালক এগনেস ক্যালামার্ট বলেন, জুলাই আন্দোলনে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে যারা ব্যক্তিগতভাবে দায়ী, তাদের ন্যায়সঙ্গত বিচার ও তদন্ত হওয়াটা জরুরি। তবে এই বিচার ও শাস্তি কোনোটি ন্যায়সঙ্গত বা সুবিচার নয়। অন্যদিকে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের মতে এর রায়ে উল্লেখযোগ্য রাজনৈতিক প্রভাব রয়েছে, যা ক্ষমতার ভারসাম্য, নীতি নির্ধারণ এবং ভবিষ্যতের রাজনৈতিক স্থিতিশীলতার ওপর দীর্ঘমেয়াদী ছাপ ফেলতে পারে। একই সাথে এই রায়ের ফলে শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের সম্ভাবনা খুবই ক্ষীণ বলে মনে করে সংস্থাটি। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। ইন্দোনেশিয়ার জাভায় ভারী বৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে 18 জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ অনেকেই। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, মধ্য জাভা প্রদেশের দক্ষিণ উপকূলীয় চিলাচাপ রিজেন্সি চিবেউং গ্রামে বেশ কয়েকটি বাড়ি ভূমিধসে চাপা পড়ে। অন্তত 10 থেকে 25 ফুট গভীর মাটির নিচে চাপা পড়েন অনেকে। উদ্ধার কাজের পাশাপাশি নিখোঁজদের সন্ধানে তল্লাশি চলছে। ভূমিধসে হতাহতের ঘটনা নিশ্চিত করে স্থানীয় সার্চ অ্যান্ড রেস্কিউ দপ্তরের প্রধান জানিয়েছেন, নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে।
সৌদি আরবের কাছে F-30 যুদ্ধবিমান বিক্রির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে। এ সময় ট্রাম্পের সঙ্গে F-30 কেনার বিষয়ে সমঝোতার পৌঁছাতে পারেন। এছাড়া দুই নেতার মধ্যে আরও অর্থনৈতিক ও প্রতিরক্ষা সংক্রান্ত চুক্তি হতে পারে, যার মধ্যে তরল প্রাকৃতিক গ্যাস LNG সম্পর্কিত একটি চুক্তিও রয়েছে। এর আগে গত শুক্রবার তিনি জানিয়েছেন, লকহিড মার্টিনের তৈরি এই উন্নত যুদ্ধ বিমান কেনার বিষয়ে আগ্রহ দেখিয়েছে সৌদি আরব। সালে একের পর এক তেল ট্যাঙ্কার বিস্ফোরণে তেল ও পেট্রোল ছড়িয়ে পড়েছে সাগর নদীতে, যেন পুরো বিশ্ব ঢেকে গেছে কালো বিষে। রাসায়নিক দূষণের এই নতুন ঢেউ সমুদ্রের পরিবেশ থেকে মানুষের জীবন সবকিছুকেই ফেলেছে অজানা ঝুঁকিতে। রাশিয়া থেকে লাতিন আমেরিকা, আফ্রিকা থেকে এশিয়ার নদী ও সৈকত সবখানেই আজ স্পষ্ট এই পরিবেশ বিপর্যয়ের দগদগে চিহ্ন। চলতি বছর জানুয়ারি শুরুতে ব্ল্যাক সিতে দুটি তেল ট্যাঙ্কারের ধাক্কায় তেল ছড়িয়ে পড়ায় রাশিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য করেছিল। এটা শুধু ক্রিমিয়ার জন্য নয়, পুরো রাশিয়ার জন্য একটি বিশাল সমস্যা। সবাইকে সাহায্যের হাত বাড়াতে হবে। নাইজেরিয়ার উত্তরাঞ্চলে অক্টোবর মাসে দুইবার ট্যাঙ্কার বিস্ফোরণে তেল ও পেট্রোলের ছড়িয়ে পড়ার ঘটনা ঘটে। হতাহত হন শতাধিক। ট্যাঙ্কার বিস্ফোরণের পর অনেক মানুষ তেলের জন্য দৌড়াতে গিয়ে আহত হন। 29 জন তাৎক্ষণিকভাবে মারা যান। আর্জেন্টিনার নদী থেকে শুরু করে ব্রাজিলের জুন্ডিয়াই ও সাও পাওলো পর্যন্ত রাসায়নিক ও প্লাস্টিক দূষণ স্থানীয় বাস্তুসংস্থানকে প্রভাবিত করছে। ইন্দোনেশিয়া ও আলবেনিয়ার নদীতে প্লাস্টিক বর্জ্য ছড়িয়ে পড়ায় স্থানীয় বাস্তুসংস্থান বিপন্ন হচ্ছে। দূষণের হাত থেকে রক্ষা পাচ্ছে না ইউরোপীয় সমুদ্র ও সৈকতগুলোও। পরিবেশবিদরা বলছেন, সচেতনতা, আন্তর্জাতিক সহযোগিতা ও পরিবেশ সুরক্ষা নীতিই এ ধরনের বিপর্যয় রোধ করতে পারে। ডিবিসি নিউজ ডেস্ক। কল্পনার সীমা যেখানে শেষ, সেখানেই শুরু নতুন বাস্তবতার। জাপানের কিয়োটোর শহরের হৃদয়ে জন্ম নিল টিম ল্যাব বায়োভার্টেক্স, যা ডিজিটাল আর্ট মিউজিয়াম নামে পরিচিত। এটি এমন একটি জায়গা যেখানে আলো, রং এবং চলমান শিল্প দর্শককেও এর অংশ করে তোলে। সম্প্রতি সবার জন্য খুলে দেওয়া হয়েছে মিউজিয়ামটি। কখনো কি ভেবে দেখেছেন একদিন এমন এক জগতে প্রবেশ করবেন যেখানে আলো আপনার পাশে হাঁটবে, রং আপনার সঙ্গে কথা বলবে, আর আপনি নিজে হয়ে যাবেন কোনো চলমান ছবির অংশ? কল্পনার সেই অস্পষ্ট সীমানা পেরিয়ে যখন প্রযুক্তি আর শিল্প হাত মেলায়, তখন জন্ম নেয় এক সম্পূর্ণ নতুন বাস্তবতা। জাপানের কিয়োটোর হৃদয়ে এমনই এক নতুন অভিজ্ঞতার দরজা খুলে দিয়েছে টিম ল্যাব বায়োভার্টেক্স ডিজিটাল আর্ট মিউজিয়াম। সম্প্রতি কিয়োটোতে নতুন ইমার্সিভ আর্ট স্পেসটি দর্শকদের জন্য উন্মুক্ত হয়েছে, যা শিল্পকর্ম ও পর্যবেক্ষকের মধ্যে সীমানা ভাঙার অভিজ্ঞতা দেয়। দর্শকরা ভাস্কর্যের সাথে মিলে যাবে, নিজেদের এবং শিল্পকর্মের মধ্যে কোনো সীমানা অনুভব করবে না। পাশাপাশি এটি মানুষের ধারণাকেও সম্প্রসারণ করবে। 10,000 বর্গমিটারের বেশি এলাকায় 50টিরও বেশি ইমার্সিভ ডিজিটাল আর্ট ওয়ার্ক উপস্থাপন করা হয়েছে এই প্রদর্শনীতে। এর মধ্যে রয়েছে টিম ল্যাবে পরিচিত ইন্টারঅ্যাক্টিভ ইনস্টলেশন। পাশাপাশি আছে নতুন সৃষ্টিকর্ম, যা শিল্পকর্মের অংশ করে তোলে দর্শকদের। এই ইমার্সিভ অভিজ্ঞতা থেকে চমকপ্রদ অনুভূতি নিয়ে যাচ্ছেন শিশু থেকে বয়স্ক সবাই। জাপানের ডিজিটাল আর্ট মিউজিয়াম কেবল একটি নতুন অধ্যায় নয়, বরং কিয়োটোতে ঐতিহ্য ও উদ্ভাবনের সংমিশ্রণের প্রতীক। আমার কাছে সত্যি এটা অসাধারণ। তবে গ্যালারিতে প্রথমে প্রবেশ করে এতটা অনুভব করিনি, কিন্তু এখানে আমি শুধু চোখ দিয়ে নয়, সমস্ত ইন্দ্রিয় দিয়ে অনুভব করেছি। তবে এটির প্রধান আকর্ষণ অসংখ্য উড়ন্ত এবং উজ্জ্বল গোলকের সমন্বয় গঠিত ভাসমান ভাস্কর্য, যা দর্শকদের গতিবিধি এবং পারস্পরিক অবস্থার উপর নির্ভর করে ক্রমাগত পরিবর্তিত হয়। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি ওয়ার্ল্ডে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।